আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ভাইয়ার জন্য মেয়ে দেখতে এসে বসে আছি প্রায় 1 ঘন্টা হলো, কিন্তু মেয়েকে আনার কোনো নামই নাই। মেয়ে আসুক আর না আসুক তাতে আমার কি। সামনে বিভিন্ন রকমের খাবার রাখা আছে, তা আমি মনের আনন্দে খেয়ে যাচ্ছি, কিন্তু ভাইয়া কিছুই খাচ্ছেন না। ভাইয়ার মুখ দেখার মতো অবস্থা হয়ে আছে, একদম ধুতুম পেঁচা। তাই ভাইয়াকে বললাম, কিরে ভাইয়া, কিছু খাবি না নাকি? দূর, আমি আছি আমার টেনশনে আর তুই আসিস খাওয়া নিয়ে। বুঝি না মেয়েদের এত কি সাজগোজ করা লাগে। সেই কখন থেকে বসে আছি, আমাদের সময়ের দাম নাই নাকি? এত চাপ নিস কেন? আসবে তো নাকি? তোর তো দেখি তরই সইছে না। এত পেশাল করছিস কেন? খা না ভাই, আমার পিছে আবার লাগলি কেন? আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো না তোর সাথে। আমি খাই আর তুই অপেক্ষায় থাক ভাবিকে দেখার জন্য। আমি আর কোনো কথা না বলে খাওয়াতে মন দিলাম। নিচের দিকে তাকিয়ে খাইতেছি। খাওয়ার মাঝখানে কেউ একজন বলে উঠল, আরে আজিজ, তুমি এখানে? তাকিয়ে দেখি সামিরা। তুমি এখানে কি করো? আরে সামিরা তুমি? আমি তো আমার ভাইয়ার জন্য মেয়ে মানে আমার ভাবিকে দেখতে এসেছি, কিন্তু তুমি এখানে কি করো? আরে আমি তো দুলালের। দুলালি আমার হবু ভাবির নাম। আমি এখানে থাকবো না তো কে থাকবে? কিরে, তোরা একে অন্যকে চিনিস নাকি? তুমি কিন্তু বললে না কিভাবে জান্নাতকে তুমি চেনো। তোমায় তো বললামই, সময় হলে ঠিক জানতে পারবে। তাহলে তুমি বলবে না, তাই তো? আরে পাগল, রাগ করো কেন? তোমার ভাবি কি বিষয়টা জানে যে তুমিও প্রেম করো? ধুর, ভাবি জানবে কিভাবে যে আমি প্রেম করি? ভাবিকে তো আমি আজকেই প্রথম দেখলাম। তার মানে তুমি এর আগে তোমার ভাবিকে কখনো দেখো নাই? দেখেছি, তবে ভাইয়ার ফোনে। সামনাসামনি আজই প্রথম। ও বেশ ভালো। তবে আমার মনে হয় বেচাটির চাপটা একটু বেড়েই যাবে, কারণ এখন তার বিয়ে হবে, আবার কিছুদিনের মধ্যে তোমারও বিয়ে হবে, আর তোমার বিয়ের কাজ মেয়েটাকেই একা হাতে সামলাতে হবে, তাই না? ধুর সামিরা, তুমি যে কি বলো না। লজ্জা পেলে বুঝি? আরে না না, লজ্জা পাবো কেন? আমাদের কথার মাঝেই ভাইয়া ডাক পড়লো, কিরে, আসবি নাকি না এখানেই থেকে যাবি? না আসি, দাঁড়াও। আচ্ছা সামিরা, তাহলে আমি আসি, আবার বিয়ের দিন কথা হবে। আল্লাহ হাফেজ। সাবধানে যাবে। আল্লাহ হাফেজ। সামিরার কাছ থেকে আসার পর, আচ্ছা ভাই, বলতো মেয়ে তোর জন্য দেখতে এসেছি নাকি আমার জন্য দেখতে এসেছি? হঠাৎ এমন কথা কেন বলছিস ভাইয়া? ঠিক বুঝতে পারলাম না। না, তোর যা ভাবসাব দেখছি তাই মনে হলো আর কি। তা মেয়েটা কি তোর পছন্দ হয়েছে নাকি? দূর ভাইয়া, তুই না একটু বেশি বুঝিস, বুঝলি? সামিরা আমার ফ্রেন্ড, আর ওর বয়ফ্রেন্ড আছে। ও কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। বুলবুলকে একবার ফোন দিতে হবে দাওয়াত দেবার জন্য, আর নাবিলার সাথেও কথা বলতে হবে। ফোন দেবার পর, হে ভাই বল, আর কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি রে দোস্ত, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালোই। শোন, আগামী 10 থেকে 11 তারিখ তো ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেল। তুই আর নাবিলা আসবি, কিন্তু তোরা বরং 7-8 তারিখে চলে আয়, অনেক কাজও করতে হবে। দোষ, সে না হয় বুঝলাম, কিন্তু নাবিলা তো মনে হয় যাইতে পারবে না, কারণ 9 তারিখ থেকে ওর পরীক্ষা শুরু হবে। ও, তার মানে তো জান্নাত আসতে পারবে না। আচ্ছা দোস্ত, তাহলে তুই চলে আয়, এখন রাখি। দেখতে দেখতে ভাইয়ার বিয়ের দিন চলে আসলো। বাড়ি ভর্তি মানুষ, সবাই যার যার মতো আনন্দ করছে। আমিও বন্ধুদের সাথে আনন্দ করছি, কিন্তু আনন্দের মাঝেও কিছু একটা যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আর সেই কিছু একটা হলো জান্নাত। হঠাৎ আমার সামনে সামিরা এসে হাজির, কিন্তু সে একা না, একটা ছেলের হাত ধরে আছে। আমাকে দেখেই ও বলল, হাই আজিজ, কেমন আছো? ভালো, তুমি? আমিও ভালো। আজিজ, যে হচ্ছে আমার বয়ফ্রেন্ড তৌসিফ, তৌসিফ আহমেদ শান্ত। আর তৌসিফ, ও হলো আজিজ। তোমাকে তো বলেছি সব ওর বিষয়ে। হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভালো আছি ভাই, কিন্তু আমার মনে হয় তুমি ভালো নেই, তাই না? সামিরার কাছে যতটুকু জানা যায় তোমার বিষয়ে সব কিছু শুনলাম। তুমিই তো সেই বিখ্যাত সবখোর। ভাইয়া, সবই কপাল। তা তোমার তাকে তো দেখতে পাচ্ছি না ভাই, আসেনি নাকি? আসলে ভাইয়া, তার তো এক্সাম চলছে, তাই আসতে পারে নাই। এভাবে সামিরা ও তার বয়ফ্রেন্ডের সাথে বলে বিয়ের আসরে চলে আসলাম।
বিয়ের সব কাজ সম্পন্ন করে ভাবিকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসলাম। 7 দিন পর খাবার টেবিলে। আজিজ, একটা কথা ছিল। হ্যাঁ ভাবি বলো। ভাই, তোমার একটা কাজ করতে হবে। আরে ভাবি এভাবে বলছো কেন? বলো তোমার জন্য তোমার ভাইটা কি কাজ করতে পারে? আসলে ভাই, তোমার বোনটা আজকে আসবে আমাদের এখানে। তোমার তাই একটু স্টেশনে যেতে হবে। ঠিক আছে ভাবি, তোমার চিন্তা করতে হবে না, আমি গিয়ে নিয়ে আসবো। কিন্তু ভাবি, তোমার বোনকে তো সেদিন বিয়েতে দেখলাম না। ওর তো এক্সাম চলছিল, তাই বাড়িতে আসতে পারে নাই। এখন সোজা আমাদের এখানে আসবে। ও, তা ভাবি তোমার বোনের নামটা কি? জেসমিন। ঠিক আছে। ভাবির সাথে কথা বলে রুমে এসে ঘুমিয়ে বিকালের দিকে স্টেশনে গেলাম। অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি, শালার ট্রেন আসার নামই নাই। তাই স্টেশনের একটা বেঞ্চে বসে পড়লাম। কিছুক্ষণ পর একটা ট্রেন থামলো, আর ট্রেন থেকে নেমে দেখলাম একটা মেয়ে আমার দিকেই আসছে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে খুবই পর্দাশীল একটা নারী। পরনে একটা কালো বোরকা, হাতে হাত মোজা, পায়ে পা মোজা, মাথাটা বোরকার কালো কাপড় মানে হিজাব দিয়ে ঢাকা। আমার সামনে এসে মেয়েটা, আপনি কি আজিজ? কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমি জেসমিন, আর আপনি আমার বেয়াই, তাই না? বেআইন, আমি আপনার বেআই। কিন্তু বেআইন সাহেব, আপনি আমায় চিনলেন কেমন করে? আপনি তো আমায় আগে কখনো দেখেন নাই। আসলে আপু কাল আপনার একটা ফটো দিয়েছিল, তাই চিনলাম আর কি। কিন্তু বেআইন, আপনার কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগে। কি কি বললেন? আমার কণ্ঠ চেনা চেনা লাগে? আরে বেআইন, এমনি মজা করলাম। আপনি 10টা না 5টা না, একটা মাত্র বেআইন, তাই মজা করলাম। মাইন্ড করলেন নাকি? না না, মাইন্ড করব কেন? আমি কি এখানেই দাঁড়িয়ে থাকবো, নাকি আমাকে আপনাদের বাড়িতে নিয়ে যাবেন বেআই মশাই? ও হ্যাঁ, চলুন চলুন। চলুন। তারপর বেআইনকে নিয়ে বাড়িতে চলে আসলাম, আর ভাবিকে বললাম, ভাবি এই নাও তোমার আমানত, সশরীরে নিয়ে এসেছি। ভাই, ধন্যবাদ। স্বাগত। শোনো, আমি এখন আবার ঘুমাবো, রাতে কিছু খাবো না, আবার ডাকতে যেও না যেন। সকালে বুকের উপর কিছু একটা ভারী ভারী অনুভব করলাম। মনে হচ্ছে কেউ একজন আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। চোখ খুলে তাকিয়ে দেখি, এ কি? এ তো জান্নাত। জান্নাত কিভাবে আমার রুমে আসলো, আর আমার বুকে মাথা রেখে শুয়ে আছে কেন? নাকি আমি আবার সেদিনের মতো স্বপ্ন দেখছি? হয়তো স্বপ্নই হবে। সেদিন স্বপ্নে জান্নাত মনে করে দেয়ালের সাথে কি একটা কাণ্ড হয়ে গেল। ভাবতেই কেমন গা কেমনটা করে ওঠে। কিন্তু যদি এটা মানুষই না হয়, তবে এত ভারী ভারী লাগে কেন? হাতে একটা চিমটি কেটে দেখলাম, না এটা তো স্বপ্ন না, সত্যি এটা জান্নাত। একবার ধাক্কা দিয়ে দেখি কে এটা। এই মেয়ে, ওঠো। এই কি হয়েছে? ধাক্কাও কেন? তুমি এখানে কি করো, আর আমাদের বাড়িতে আসলে কেমন করে? জান্নাত চোখ খুলে তাকিয়ে দেখে সে আমার বুকের উপর শুয়ে আছে। অমনি লাফ দিয়ে ওঠে। আমি তো আসছি তোকে মারার জন্য। বুঝলাম, আমাকে মারতে এখানে আসছো, কিন্তু আমার বুকের উপর কি করো? আমি তো রুমে এসে দেখি তুই ঘুমিয়ে আছিস, তাই কিছু বলি নাই। কারণ আমি যাকে মারি সামনাসামনি মারি। আমি কি ভীতু নাকি? তাও বুঝলাম তুমি ভীতু না, কিন্তু আমাদের বাড়িতে আসলে কেমন করে তাই বলো। কাল তো তুই নিজেই আমাকে নিয়ে আসলি। কি বলো? আমি কখন তোমাকে নিয়ে আসলাম? কাল বিকালে। ধুর, ফাজলামো করিস নাকি আমার সাথে? কাল বিকালে কোথায় থেকে তোমাকে নিয়ে আসলাম? কেন স্টেশন থেকে? আরে কাল তো আমি আমার ভাবির বোনকে স্টেশন থেকে নিয়ে আসছি। তোমাকে কখন নিয়ে আসলাম? তোর ভাবির বোনই আমি। কিন্তু ভাবি যে বলল তার বোনের নাম জেসমিন। তো কি হয়েছে? তোমার নাম তো জান্নাত, জান্নাতুল ফেরদৌস। জেসমিন আমার ডাক নাম, ওই নামে শুধু আপুই ডাকে। তার মানে এক্স গার্লফ্রেন্ড এখন আমার বেআইন? ওই কুত্তা, তুই যে আমার এক্স ছিলি, বা তোর সাথে যে আমার সম্পর্ক ছিল, এটা যেন আমার আপু না জানতে পারে। শুধু আপু না, কেউ যেন জানতে না পারে। হয়, আমার তো আর খেয়ে দে কাজ নাই যে তোর মতো একটা পেতনি আমার গার্লফ্রেন্ড ছিল এটা সবাইকে বলে বেড়াবো। কুত্তা, তুই আমারে কি বললি? আমি পেতনি? ভুল কিছু তো বলি নাই। দাঁড়া কুত্তা, আজ তোর একদিন কি আমার একদিন। বলতেই জান্নাত কিছু একটা খুঁজতে লাগলো, আর রুমের এক কোণ থেকে একটা ফুলঝাড়ু পেল। ওইটা হাতি নিয়ে আমার দিকে তেড়ে আসলো মারবার জন্য। যেই বাড়ি মারবে
অমনি ভাবির ডাক পড়ল। জান্নাত, এই জান্নাতুল, কই গেলি? ভাবি, বেআই সাহেব আমার রুমে। জান্নাত অমনি ফুলঝাড়ুটা ফেলে দিল। কি রে, এখানে কি করছিস? ভাবি, বেআইনের সাথে একটু মজা করছিলাম, তাই না বেআইন? আপু, আমার বেআইটা না খুবই মজার। আচ্ছা, বুঝলাম। এখন চল, ঘুম থেকে উঠে তো ফ্রেশও হোস নাই। আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নে, তারপর দুজনে গল্প করিস। এখন আর মহারাজ, আপনিও ফ্রেশ হয়ে নিচে খেতে আসুন। বলেই ভাবি জান্নাতকে নিয়ে চলে গেল। আর জান্নাত ওদিকে মনে মনে বলছে, আমাকে পেতনি বলা, তাই না? এখন যদি আপু না আসতো তবে শয়তানটার হাড়গোড় ভেঙে ফেলতাম। কিন্তু শয়তানটা কি বোঝে না যে এই পেতনিটা ওকে কতটা ভালোবাসে? আর এইদিকে আমি, উফ, এখন কি যে একটা কাণ্ড হয়ে যেত। ভাবি যদি না আসতো তবে আর আমি আস্ত থাকতাম না। ধন্যবাদ ভাবি। কিন্তু ভাই, এক্স গার্লফ্রেন্ড যখন বেআইন হয় তখন যে এতটা ঝামেলা হয় তা জানা ছিল না। বলেই ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হতেই ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি এ তো নাদিয়ার নাম্বার। নাদিয়া আমার স্কুল লাইফের ফ্রেন্ড, আর ও তো এখন চিটাগাঙে। রিসিভ করার পর, ওই কুত্তা, তুই নাকি এখন বাড়িতে? তো কি হয়েছে? তুই তো চিটাগাঙে এখন, তাই না? না, আমি বাড়িতে আসছি আজ 5 দিন হলো। আর কুত্তা, তুই বাড়িতে আমায় বলবি না? আমি একা একা বাড়িতে বসে বসে বোরিং হচ্ছে। তুই কি আমায় বলতে পারতি না যে তুই বাড়িতে আসছিস? আমি এত কিছু জানি না। বিকালে আমার সাথে দেখা কর তুই। আচ্ছা, তুই স্কুলে মাঠে চলে আয়, বিকালে আমিও আসছি। ওকে, এখন রাখি, বিকালে কথা হবে। বুঝি না মেয়েরা এত কথায় কথায় কুত্তা বলে কেন। নাদিয়ার সাথে কথা বলে খাবার টেবিলে চলে আসলাম। খাবার মধ্যে আম্মু বললেন, আজিজ, জি আম্মু। বিকালে জান্নাতকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসিস। মেয়েটা আসছে থেকে একা একা ঘরে বসে আছে। কিন্তু আম্মু আসতো। আমি কোনো কিন্তু শুনতে চাই না, যা বললাম তাই যেন হয়। ঠিক আছে, ওনাকে রেডি থাকতে বইল। কথাটা বলে জান্নাতের দিকে তাকালাম। দেখলাম মেয়েটা অনেক খুশি। বিকেলে বাইক নিয়ে বাইরে জান্নাতের জন্য অপেক্ষা করছি, কিন্তু মহারানীর আসার খবরই নাই। কিছুক্ষণ পর একটা সাদা পরী যেন নেমে আসলো আমার সামনে। এটা জান্নাত। সাজের আর বর্ণনা দিলাম না, কারণ আপনারাও প্রেমে পড়ে যেতে পারেন। জান্নাত দাঁড়িয়ে আছে দেখে আমি বললাম, কি হলো, উঠবেন না নাকি? নাকি আমি একাই চলে যাব? না না, দাঁড়াও, আমিও যাব। তাহলে উঠুন। আচ্ছা আজিজ, দেখো আমায় কেমন দেখা যাচ্ছে? ভালো। জান্নাত হয়তো শুধু এইটুকু আশা করে নাই আমার থেকে, ও ভেবেছে আরও অনেক কিছু বলবো। কিন্তু পেতনিটা জানে না যে তাকে কতটা সুন্দর লাগছে। তারপর দুজন স্কুলের মাঠে চলে আসলাম। দেখি নাদিয়া আগে থেকেই বসে আছে। নাদিয়া আমাকে দেখে আমার কাছে চলে আসলো। এতক্ষণে আসার সময় হলো তোর? সে কখন থেকে বসে আছে? আর এই মেয়েটা কে দোস্ত? দোস্ত, ওর নাম জান্নাত, আমার বেআইন। ও, কিন্তু তোর সাথে যে আমার কিছু কথা আছে। তো বল, কি কথা? না, এখানে না, তুই এদিকে আয়। আর আপু, তুমি একটু এখানে বসে থাকো, আমরা আসছি। বলেই নাদিয়া আমার হাত ধরে টানতে টানতে নিয়ে ফাঁকা জায়গায় চলে এলো। আর এদিকে জান্নাত ভাবছে, এ কি গায়ে পড়া মেয়ে রে বাবা! এই ছেমরি তো রিয়া আপুর থেকেও বেশি গায়ে পড়া মেয়ে। আর কি এমন কথা যা আমার সামনে বলা গেল না? না, এই মেয়েটাকে আমার সুবিধার মনে হচ্ছে না। ধুর, ভালো লাগে না। আর এদিকে নাদিয়ার সাথে প্রায় 10 মিনিটের মতো কথা বলে জান্নাতের কাছে আসলাম। কি কথা হলো তা না হয় পরে একদিন শুনবেন, এখন থাক। এসে দেখি মেয়েটা আনমনে কি যেন ভাবছে। তারপর নাদিয়া চলে গেল, আর আমি জান্নাতকে নিয়ে পুরা গ্রাম ঘুরলাম। আমার সাথে ঘুরতে পেরে জান্নাত অনেক খুশি। একটা কথা বলবো? বলো। পেতনিটা কে? কোন পেতনি? লুচ্চা, বোঝো না কোন পেতনি? বানর কুত্তা, এতক্ষণ যার সাথে কথা বলে আসলি সেই পেতনি। ও, ওর নাম তো নাদিয়া, আমার স্কুল লাইফের ফ্রেন্ড। বুঝলাম। এখন চল, বাড়িতে যাব। তারপর জান্নাতকে নিয়ে বাড়িতে চলে আসলাম। রাত 9টা। ছাদে নাদিয়ার সাথে ফোনে কথা বলতেছি। তখনই খেয়াল করলাম কেউ একজন ছাদে এসেছে। পিছনে তাকিয়ে দেখি জান্নাত। তাই নাদিয়াকে বললাম, দোস্ত, তোর সাথে পরে কথা বলি। কার সাথে কথা বলছিলি? নাদিয়ার সাথে। কেন বলো তো? আর যেন ওই পেতনিটার সাথে কথা বলতে না দেখি। কেন? কেন কথা বলবো না? আর বললে কি করবে? একদম গলা টিপে দিব। কি? জি। কিন্তু কেন? আমি তোমার কি হই যে? আর কিছু বলতে পারলাম না। তার আগেই আমার ঠোঁটে জান্নাতের ঠোঁট ডুবিয়ে দিল। কতক্ষণ ছিল ঠিক বলতে পারবো না। ছাড়ার পর, কজ আই লাভ ইউ।
আর একদিন ওই পেতনিটার সাথে কথা বললে দেখ কি করি তোর। বলেই দৌড়ে চলে গেল। বুঝলাম না কিছু। জান্নাতি আমার সাথে ব্রেকআপ করলো আর এখনও নিজেই বলছে আই লাভ ইউ। বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে মনে হয় গল্পটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা গল্পটা পড়েছেন, আর তাতে করে আমারও পরবর্তী পর্বটা দেওয়ার আগ্রহ বেড়ে যায়।